দিকের প্রয়োজন হয় না। যেমন আমি যদি বলি কোন একটা বস্তুর ওজন বা ভর কত, কোন একটা বস্তুর ভর, তার মানে হচ্ছে কোন একটা বস্তুর ভর, আমি যদি বলি যে এই বস্তুটা ধরে নেই 1 কেজি, বাস এতটুকু বললেই যথেষ্ট। কিন্তু এর শুধু মানটা জানলেই যথেষ্ট যে কত ভর। আর ভেক্টর রাশিকে প্রকাশ মানের সাথে আবার দিকও প্রয়োজন হবে। তাহলে আমরা স্কেলার রাশি শুধু মান দিয়ে প্রকাশ করি, কিন্তু ভেক্টর রাশি মানের সাথে দিকও প্রয়োজন হয়। যেমন আমরা যদি বলি কোন একটা বস্তু এত বলে একটা নির্দিষ্ট দিকে টানা হচ্ছে, তাহলে বলটা কি? একটা ভেক্টর রাশি। যেমন কোন একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, তাহলে উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি করবে? এটা পৃথিবীর দিকে নিচে পড়তে থাকবে এবং এর ভর এবং এর অভিকর্ষ ত্বরণ দুইটার গুণফল হবে বল, এবং এটার দিকটা হবে কি? ধরে নিলাম ভর হচ্ছে 5 কেজি আর জি এর মান 9.8, এটা গুণ করলে যা হবে সেই মানটার সাথে এত নিউটন নিচের দিকে। তাহলে বলটা কোথায় ক্রিয়া করছে? দেখো মানের সাথে আমরা কি বলছি, একটা দিকও প্রকাশ করছে। তাহলে যে রাশি প্রকাশ করার জন্য মানের সাথে তোমার দিকটাও বলতে হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখন যদি বলি কোন একটা বস্তু, এটা একটা বস্তু, এটা এই বস্তুর দুই দিকে দুইটা বল, এটা F1, এটা হচ্ছে F2, দুই দিকে দুইটা বল আলতোভাবে ক্রিয়া করছে। তাহলে এটা কোনো দিকেই যাবে না, এই F2 এর দিকেও যাবে না, F1 এর দিকেও, একটা তৃতীয় একটা দিক বেছে নেবে সে। ধরে নেই এদিকে চলে যাবে। তাহলে এইটা কেন, এই তৃতীয় দিকটা কেন, এটা জানার জন্যই আমরা ভেক্টর বীজগণিত পড়ে থাকি। এটা জানার জন্য আমাদের ভেক্টর নিয়ম কানুন জানা দরকার, যে কেন এটা তৃতীয় দিকে যাচ্ছে। দুই দিকে দুইটা বল ক্রিয়া করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই বলটা তৃতীয় একটা দিকে ক্রিয়া করছে, লব্ধি বল। তাহলে এগুলো জানার জন্য মূলত আমরা ভেক্টর এর বিভিন্ন নিয়ম কানুন, ভেক্টর যোজনের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। তার আগে আমরা ভেক্টর সংক্রান্ত কিছু বিশেষ কিছু ভেক্টর আছে, এই ভেক্টর সংক্রান্ত কিছু জানবো আমরা। তার আগে ভেক্টর কিভাবে প্রকাশ করা যায়। ভেক্টর সাধারণত আমরা ভেক্টরের চিহ্ন, সাধারণত কোন একটা রাশি স্কেলার না ভেক্টর, এটা কি করে বুঝবো, এটা বোঝার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলো তোমাদের জানতে হবে। ধরে নিলাম এ একটি ভেক্টর, কিন্তু ভেক্টর নেই স্কেলার, এটা বোঝার জন্য আমরা কি করব, উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেব, তাহলে বোঝা গেল এ একটি ভেক্টর রাশি। এখন এটাকে আবার অ্যারো চিহ্ন উপরে একটা সোজা দাগ দিয়েও প্রকাশ করা যায়। আবার নিচেও যদি আমি দাগ দিই তাহলে এই চিহ্ন দ্বারাও বোঝা যাবে একটি ভেক্টর। অথবা আমি অক্ষরটাকে যদি বোল্ড করে দেই, বোল্ড মানে একদম গাঢ় করে দেই, গাঢ় করে দিলেও এটা একটা ভেক্টর বোঝা যায়। তাহলে দেখো এই চার ভাবে আমরা ভেক্টরকে নির্দেশ করে থাকি। এছাড়া
রেখা দ্বারাও ভেক্টর নির্দিষ্ট করা যায়। মনে করি কোনো একটা বস্তু উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, তখন রেখার মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেব। আবার এটা যদি ধরে নিয়ে এদিকে যায় তাহলে এভাবে অ্যারো চিহ্ন। এটা দিক প্রকাশ করার জন্য এইভাবেও আমরা রেখা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা কতিপয় কিছু ভেক্টর সম্পর্কে আমরা জানব। ভেক্টর যেমন আমি যদি বলি যে কোন একটা ভেক্টর স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর, তাহলে এটা মানে কি? স্বাধীন ভেক্টর মানে কোন একটা ভেক্টর রাশি, কোন একটা ভেক্টর রাশি একদম স্টার্টিং পয়েন্টটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে কোন একটা ভেক্টর প্রকাশ করার জন্য যদি তার পাদবিন্দুটা সুনির্দিষ্ট করে দেওয়া না থাকে, আমার ইচ্ছা স্বাধীন আমি পাদবিন্দুটাকে ব্যবহার করতে পারি, এটা এদিকেও দিতে পারি, এদিকেও, যে কোনো একদিকে যদি দেওয়ার স্বাধীনতা থাকে তাহলে তাকে আমরা স্বাধীন ভেক্টর বলব। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে সীমাবদ্ধ, সীমাবদ্ধ ভেক্টর। আজকে আমরা ভেক্টরের প্রাথমিক জিনিসগুলো পড়ব। আশা করি তোমরা সকলেই বই কিনে ফেলছো। তোমরা বই খুলে সামনে বসো এবং একটা খাতার কাছে রাখবে। বোর্ডে যা লেখা হয় এই লেখাগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। তার কারণ তোমরা যখন পড়তে বসবে তখন বই এবং খাতা দুইটা মিলিয়ে যখন পড়তে বসবে তখন তোমার জন্য সহজ হবে। তাহলে তোমরা আমি যা বললাম এটা মেনে চলবে, তোমাদের জন্য মঙ্গল হবে। তাহলে দেখো এখন সীমাবদ্ধ ভেক্টরটা কি? সীমাবদ্ধতা ভেক্টরটা হলো যে কোন একটা ভেক্টরের পাদবিন্দুটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, তার মানে মূল বিন্দু থেকে এটা সোজা যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, মূল মানে পাদবিন্দুটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তবে তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলব। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে তার পাদবিন্দুটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে। তাহলে আমরা স্বাধীন ভেক্টরটা কি জানলাম, সীমাবদ্ধ ভেক্টরটা কি তাও জানলাম। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে পাদবিন্দু নির্দিষ্ট থাকবে, স্বাধীন ভেক্টর হচ্ছে তার পাদবিন্দুটা নির্দিষ্ট থাকবে, আমার স্বাধীনতা দেওয়া থাকবে, মানে যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এরপরে আমরা আরো একটা ভেক্টর সম্পর্কে জানবো, সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা সি ভেক্টর হয়, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বা একই সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলব। তাহলে সমরেখ ভেক্টরটা কি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা থাকে বা সমান্তরালে থাকে, এটা সমান্তরালে যদি এটা থাকে তবে তাকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর বলবো। এরপরে আমরা জানবো সমতলীয়, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, অনুভূমি বরাবর অথবা উলম্ব বরাবর, যেইভাবে হোক না কেন তল একটা হতে হবে। তাহলে সমতলীয় বলতে যদি এটা আমরা একটা তল বলি, এই তলের মধ্যে ভেক্টরগুলো বিভিন্নভাবে থাকবে কিন্তু এগুলো তল থাকবে একটা। তাহলে সমতলীয়, একই তলের মধ্যে যদি বিভিন্ন ভেক্টর ক্রিয়া করে
তবে তাকে সমতলীয় ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা স্বাধীন ভেক্টর পড়লাম, সীমাবদ্ধ ভেক্টর পড়লাম, সমরেখ ভেক্টর, সমতুল্য। আচ্ছা, এখন আমরা আরো কিছু ভেক্টর সম্পর্কে জানবো। সদৃশ ভেক্টর। আচ্ছা, নিচে নিচে লিখি সদৃশ। সদৃশ ভেক্টর তার মানে হচ্ছে যে ভেক্টর গুলো এমন ভাবে ক্রিয়া করবে যে দুইটা ভেক্টরই একদম সমান হবে, দেখতে একরকম, এবং একইভাবে যদি দুইটা ক্রিয়া করে, দুইটা ভেক্টর যদি একইভাবে সমান্তর ক্রিয়া করে, তবে তাকে সদৃশ ভেক্টর বলবো। একটা অন্যটার যদি দেখতে সদৃশ হয় তাকে সদৃশ ভেক্টর বলবো। এরপরে আরো আছে বিসদৃশ। সদৃশ ভেক্টরকে বুঝতে পারলে এখন হচ্ছে বিসদৃশ। যদি একটা ভেক্টর অপরটার বিপরীত হয় তাহলে এটাকে বিসদৃশ ভেক্টর, মানে একটার সাথে আরেকটা মিল নেই। একটা যাচ্ছে ধরে নিলাম উত্তর দিকে, আরেকটা দক্ষিণ দিকে আসছে, তাহলে কি হলো? যদি একটা ভেক্টরের সাথে অপরটা মিল না থাকে তাহলে এটা কি বলবো? বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এবার আমরা আরো ভেক্টর সম্পর্কে জানবো। নাল ভেক্টর। নাল ভেক্টর মানে যে ভেক্টর মান শূন্য তাকে আমরা নাল ভেক্টর। কিন্তু নাল ভেক্টর তো শূন্য, এটা আবার ভেক্টর কেন? তার কারণ হচ্ছে কোন একটা বস্তুর সরণ যদি শূন্য হয়, এক জায়গা থেকে সে চলতে চলতে আবার অন্য জায়গায় যে চলে আসে, তার কি সরণ শূন্য হবে? যেহেতু সরণ একটি ভেক্টর রাশি, এই জন্য নাল ভেক্টরও একটা ভেক্টর, শূন্য ভেক্টরও একটা ভেক্টর। তাহলে কি হলো? নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, তাকে আমরা কি বলবো? নাল ভেক্টর। এরপরে বলবো একক ভেক্টর। শূন্য নয় এমন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করি তাকে আমরা একক ভেক্টর বলব। শূন্য নয় এমন ভেক্টরের মানকে যদি আমরা ওই ভেক্টর দ্বারা ভাগ করি, যেমন দেখো একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? একটা ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এই একক ভেক্টরটা হচ্ছে শূন্য নয় এমন কিছু ভেক্টরকে তার ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যে মানটাও তাকে আমরা একক ভেক্টর বলি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এটা যে জেড অক্ষ হয়, তিনটা অক্ষ বরাবর যদি এক্স অক্ষ বরাবর আমরা একটা আই ভেক্টর কেটে নিই, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা জে এবং কে। মূল কথা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নির্দিষ্ট দূরত্বে যে তিনটা একক ভেক্টরকে কেটে নেওয়া যায়, যেমন এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর, ওয়াই অক্ষ জে, জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর কেটে নেওয়া যায়। তাহলে এই এক্স আর জেড অক্ষ সাপেক্ষে যে আই, জে এবং কে,
তিনটা একক ভেক্টর আছে, এই তিনটা একক ভেক্টরকে একত্রে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত ভেক্টর একক আমরা আশা করি বুঝতে পেরেছি। আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর আই জে কে একত্রে আয়ত একক ভেক্টর বলা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। ধরলাম এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ y অক্ষ। তাহলে এখানে পি একটা বিন্দু, এই পি বিন্দুতে একটা বস্তু আছে। তাহলে পি বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করব ওপি, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? মূল বিন্দু সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান, যেমন পি একটা বস্তু, পি বস্তুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলব। তাহলে অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান ওপি। এরপরে আরো অনেক ধরনের ভেক্টর আছে। সরণ ভেক্টর, দুটো অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, পার্থক্যকে আমরা কি বলবো? সরণ ভেক্টর বলবো। ধরে নিলাম মূল বিন্দু সাপেক্ষে এটা হচ্ছে r1 r2, r1 কোন একটা বস্তুর অবস্থান ভেক্টর r2। তাহলে সরণ ভেক্টর হচ্ছে তাহলে সরণ ভেক্টরটা হবে ডেল্টা আর, তার মানে পি কিউ। এই পি কিউ অংশটাই হচ্ছে সরণ ভেক্টর। প্রথম অবস্থান ভেক্টর দ্বিতীয় অবস্থান ভেক্টরের পার্থক্যটাই হচ্ছে সরণ ভেক্টর। তার মানে ডেল্টা আর সমান r2 মাইনাস r1। তাহলে সরণ ভেক্টর বলতে আমরা বুঝি দুটো অবস্থান ভেক্টরের পার্থক্যকে আমরা বলবো সরণ ভেক্টর। তাহলে আমরা এতক্ষণ বিভিন্ন ভেক্টর সম্পর্কে যে আমরা আলোচনা করছিলাম, এই ভেক্টরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, ভালো করে বুঝে পড়বে। পরীক্ষায় তোমাদের এই যে কয়টা সংজ্ঞা আমি লিখলাম, এখান থেকে তোমাদের প্রায় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এগুলো দেওয়া হয়। এই জন্য তোমরা এই সংজ্ঞাগুলো বাসায় ভালো করে মুখস্থ করে নেবে। যারা বই কেননি অতি সত্বর বই কিনে ফেলবে। বই কিনে যেদিন যে ক্লাসটা হয় সেই ক্লাসটির সাথে মিলিয়ে বই দেখে পড়ে ফেলবো। না হলে আমরা তো আগাতে থাকবো, তোমাদের পড়াগুলো জমে যাবে। আর পড়া জমে গেলে তোমাদের কি হবে? পরবর্তীতে তোমাদের জন্য বোঝা হয়ে যাবে, তোমাদের পড়তে কষ্ট হবে। এই জন্য যেদিন যেটা পড়ানো হয় তো ভালো করে সেটা পড়ে ফেলবে। আচ্ছা, এখন আমরা ভেক্টরের অনেক সময় দেখা যায় স্কেলার রাশির সাধারণ বীজগণিতের নিয়মে করা যায়। যেমন একটা বস্তু, দুইটা বস্তু, একটার ওজন হচ্ছে 5 কেজি,
মানে ভর, ভর একটা 5 কেজি, অন্যটা হচ্ছে 10 কেজি। তাহলে টোটাল কত হলো? টোটাল হবে 5 প্লাস 10 ইকুয়াল টু 15 কেজি, তাই তো? তাহলে কি আমরা স্বাভাবিক বীজগণিতের নিয়মেই আমরা এটা যোগ করে ফেলতে পারি যদি সেটা স্কেলার রাশি হয়। কিন্তু যদি ফ্যাক্টর রাশি হয় তাহলে কিন্তু আমরা সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করতে পারবো না। তার কারণ এর মানের সাথে দিকের ব্যাপারও আছে। এই জন্য আমরা ভেক্টরের যোজনের জন্য বিভিন্ন সূত্র ব্যবহার করে থাকি, এই জন্য জ্যামিতিক উপায়ে এগুলোকে সমাধান করে থাকি। তাহলে ভেক্টরের যোজন স্বাভাবিক নিয়মে হয় না, এটা জ্যামিতিক নিয়মে করতে হবে। এটা স্কেলার যেমন স্বাভাবিক বীজগণিতের নিয়মে হয়, কিন্তু ভেক্টরের যোজনটা স্বাভাবিক বীজগণিতের নিয়ম হবে না, এটা করতে হবে কিভাবে? জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়ে ভেক্টরের যোগ করার জন্য কিছু সূত্র আছে। ভেক্টরের যোজন বিভিন্ন সূত্র জ্যামিতিক উপায়ে করা হয়। একটা হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, বহুভুজ সূত্রের সাহায্য করা যায়, সামান্তরিকের সূত্রের সাহায্য করা যায়। এছাড়াও উপাংশ সূত্র আছে, উপাংশ সূত্রের সাহায্য। তাহলে ফ্যাক্টরের যোজন আমরা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিকের সূত্র, উপাংশ সূত্র, এই সূত্রগুলো সাহায্য নিয়ে আমরা করব। এছাড়াও আমরা সরল রেখা, সরল রেখার সাহায্য ভেক্টর যোজন করা যায়। তাহলে আমরা সরল রেখার সাহায্যে ভেক্টর যোজন করা যায়, এটা নিয়ে একটু আলোচনা করি কিভাবে। ধরে নিলাম একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, অন্য একটা ভেক্টর। এখন এ এবং বি এই দুটোকে আমরা যোগ করব কিভাবে? এটা যোগ করার নিয়ম হলো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, আমরা কি বলেছি, প্রথম অংশটাকে পাদবিন্দু বলি, শেষ অংশটাকে শীর্ষবিন্দু বলি। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুর সাথে যুক্ত হবে, এবং এই দুইটা মিলে যে নতুন ভেক্টরটা তৈরি হবে এটা যোগফল হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যুক্ত হবে। তাহলে এই দুইটা ভেক্টর নিয়ে এখন ভেক্টর যোগ করি আমরা। কিভাবে যোগ করব? ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর, এখানে যে ভেক্টরটা দেওয়া আছে, আর বি ভেক্টরটিকে একটু বাঁকা করে দেওয়া আছে, তাই না? এটা শীর্ষবিন্দু থেকে এভাবে আমরা আঁকলাম। এখন এর যোগ করলে কি হবে? জি যোগ করলে সি একটা নির্দিষ্ট ভেক্টর হবে, সেটা হলো প্রথম ভেক্টরের পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যোগ হবে। তাহলে দেখো এখানে সি যেটা হলো সি সমান এ প্লাস বি। তাহলে আমরা জ্যামিতিক উপায়ে ভেক্টরে যোগ করতে পারি। এ এবং বির যোগফল হচ্ছে সি। সিটা কিভাবে হলো?
এ এবং বি যদি একই ক্রমে থাকে তাহলে সিটা হবে বিপরীত ক্রমে, এটার অ্যারো চিহ্ন এই দিকে, তাহলে এটা এইভাবে গিয়ে এইভাবে আসার কথা ছিল কিন্তু না এসে এটা এভাবে। তাহলে আমরা সরল রেখার সাহায্যে ভেক্টর যোজন দেখলাম। এখন আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখব। এখন দেখব আমরা সরল রেখার সাহায্যে শেষ, এখন আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে, আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে এখন ভেক্টর যোজন দেখব। তাহলে ত্রিভুজ সূত্রটা কি? কোন একটা ত্রিভুজের সন্নিহিত বাহু, তাহলে ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকে নিয়ে আমি, এটা একটা ত্রিভুজ তাই তো, তাহলে আমরা বলবো এ বি সি, তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজ, ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু আমরা ধরব, একটা দুইটা তিনটা বাহু, তো তার মানে দুইটা বাহুকে যোগ করলে এটা যোগ ফল হবে তৃতীয় বাহুটা, কিন্তু এর দিক কোনটা হবে? দিক হবে উল্টো। তা ধরে নেই এ বি, দেখো ভেক্টর চিহ্ন দিলাম, তার মানে কি এ বি, এটা যদি পি ভেক্টর হয়, এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটা, তাহলে এ বি এবং বি সি দুইটা পাশাপাশি বাহু বি সি, এটা যদি কিউ হয়, দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ক্রিয়া করে, একই ক্রমে, তাই না, এইভাবে এসে এইভাবে যাচ্ছে, তাহলে তৃতীয় বাহুটার ক্রমটা হবে কি বিপরীত ভাবে, তাহলে এটা হবে এইভাবে, এটার ভেক্টরটা হবে এইভাবে, তাহলে আর পি প্লাস কিউ। এখানে দুইটা ভেক্টরকে আমি যোগ করলাম কোন ত্রিভুজে, তাহলে ত্রিভুজ সূত্রটাকে বলিনি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ত্রিভুজ সূত্রটা হচ্ছে কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ক্রিয়া করবে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে এদের যোগফলটা কি হবে? আর পি প্লাস কিউ, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তোমরা বইতে ভালো করে দেখবে, এটা সুন্দর করে বইতে দেওয়া আছে, আর আমি যা বললাম এটা বইয়ের সাথে মিলিয়ে সুন্দর পড়বে, তাহলে দেখবা তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ক্লাস এবং বই দুইটার সমন্বয়ে তোমাদের পূর্ণতা আসবে। তোমরা এখন বেশি বেশি বই পড়বে, বইয়ের বিকল্প নেই এবং ক্লাসেরও বিকল্প নেই। ক্লাস এবং বই দুইটা মিলিতভাবে তোমার জ্ঞানকে সমৃদ্ধ করবে। আচ্ছা, তাহলে আমাদের ত্রিভুজ সূত্র শেষ হয়ে গেল, তাই তো? এখন চলে আসে আমরা বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র হচ্ছে যদি দুইয়ের অধিক যদি কোনো ভেক্টর ক্রিয়া করে তাহলে প্রত্যেকটা একটা একই ক্রমে থাকবে এবং শেষটা থাকবে বিপরীত ক্রমে, ত্রিভুজ সূত্রের মতোই। ধরে নেই এটা একটা ভেক্টর, এরপরে এটা এদিকে ক্রিয়া করছে আরেকটা, তাহলে এ বি সি, আবার এটা এইভাবে যাচ্ছে ডি, এটা একটা ভেক্টর, এটা এটা, এরপরে আবার এইভাবে যাচ্ছে আরেকটা ভেক্টর, মানে অনেকগুলো ভেক্টর একসাথে যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়ায়, এরপরে আবার এটা এদিকে আসছে, ধরে নিলাম ই এফ, ধরে নিলাম জি, এরপর এইখানে আসলো এইচ, এরপরে আসলো এ।
তাহলে সবগুলোই বহুভুজ সূত্রের নিয়ম হচ্ছে যে প্রথম ভেক্টর শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এইভাবে আগাতে থাকবে। শেষ পর্যায়ে গিয়ে এটা উল্টো হয়ে যাবে, একদম শেষ ভেক্টরটা প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এটাই হবে নব্দি ভেক্টর। তাহলে আমরা ভেক্টর যোগের বিভিন্ন সূত্র আলোচনা করলাম। আরো কিছু সূত্র বাকি রয়ে গেল, সামান্তরিকের সূত্র এবং উপাংশ সূত্র। এই সূত্রগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আমরা নেক্সট ক্লাসে এই সূত্রগুলো আলোচনা করতে চেষ্টা করব। আজকে তোমাদের যে পর্যন্ত পড়ানো হলো, এটা কিন্তু তোমাদের জন্য একটা পড়া থাকলো, হোমওয়ার্কস। হোমওয়ার্কস হচ্ছে ক্লাস, হোমওয়ার্কসটা হচ্ছে মানে ক্লাসটাই হচ্ছে হোমওয়ার্কস। এই ক্লাসে আমি যা যা পড়ালাম এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্কস। কি কি পড়ালাম এই জিনিসটা তোমরা বাসায় পড়বে, বাসায় চর্চা করবে, তবেই তোমাদের কি হবে, ভেক্টরটা বোঝা সহজ হবে। না হয় তোমরা যদি পড়া জমিয়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের জন্য পরবর্তীতে ক্লাসগুলো বোঝা কষ্ট হয়ে যাবে। তোমরা যদি ক্লাসগুলো ঠিকভাবে না করো তাহলে সায়েন্সের ক্লাসে একটা ক্লাস বাদ দিলে পরের ক্লাসটা বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায়। তোমাদের সায়েন্স কঠিন লাগে কখন? যখন তোমরা নিয়মিত পড়াশোনা করো, তখন তোমরা সায়েন্সের উপর দোষারোপ করো সায়েন্স কঠিন। আসলে কেউ যদি নিয়মিত চর্চা করে তাহলে তার জন্য কঠিন হতে পারে না। এই জন্য তোমরা নিয়মিত চর্চা করবে, ক্লাসগুলো ফলো করবে, বাসায় হোমওয়ার্ক যা দেওয়া হয় এগুলো ভালো করে দেখবে। এর ফলেই তোমাদের জন্য বিজ্ঞান চর্চাটা সহজ হবে। না হয় তোমাদের জন্য বোঝা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা আজকে বহুভুজ সূত্র পর্যন্ত পড়লাম। নেক্সটে আমরা সামান্তরিক এবং উপাংশ সূত্র সাহায্যে ভেক্টর যোজনগুলো আমরা দেখব। এর জন্য আগের অংশগুলো ভালো করে পড়া চাই। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।